সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। ফিলিস্তিনকে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতিতে বাংলাদেশের স্বাগত। রাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি। রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদল সহ 4 প্যানেলের। চাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে, ব্যস্ত প্রতিমা শিল্পীরা। কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, পূজা হবে উৎসব মুখর, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন টাউনসম্যান সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১টা ৪০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে গেল ১ বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। সফরসঙ্গী হিসেবে ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তারা হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পক্ষে ছিল, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছে বাংলাদেশ। 4 দেশের স্বীকৃতিকে বাংলাদেশ স্বাগত জানায়। বাংলাদেশ মনে করে এটি একটি সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে 150-এরও বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন জানান, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদ এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এদিকে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব কিছু বিবেচনা করে রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল। সকাল 9টা থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি শুরু হয়। শহীদ বুদ্ধিজীবী চত্বরে সমাবেশের পর প্যারিস রোডে মানববন্ধন করেন। এতে শিক্ষক নেতারা জানান, এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কোনো তদন্ত কমিটি রিপোর্টই আলোর মুখ দেখেনি। দোষী শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শাটডাউন চলবেই। এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন এবং বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সংবাদ সম্মেলন করেছে 4টি প্যানেল সহ স্বতন্ত্র কয়েকজন প্রার্থী। দুপুরে সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটির পাশাপাশি শিক্ষক কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন নির্বাচনী প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সকল বিবেচনার দাবি জানিয়েছেন প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাইয়ে প্রার্থিতা বাতিল হয়েছে 19 জনের। স্বাক্ষরে ভুল এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি সহ নানা কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইট এই তালিকা প্রকাশ করে। যাচাই বাছাই প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে 2 জন ভিপি এবং 1 জন জিএস পদপ্রার্থী রয়েছেন। নির্বাচন কমিশন বলছে, এটি চূড়ান্ত নয়, এটি কেবল ডপ টেস্টের ফলাফল। যাদের মনোনয়ন বাতিল হয়েছে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র এবং হল সংসদে নির্বাচনের জন্য 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে জমা দেন 931 জন। এদিকে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ এখন পর্যন্ত অন্তত 13টি প্যানেল ঘোষণা হয়েছে। ভোট অনুষ্ঠিত হবে 12 অক্টোবর।
জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদীদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, অথচ এটি সংবিধানে নেই। এ নিয়ে রাজপথে থাকা দলগুলোকে নির্বাচনমুখী হবার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা আরও বলেন, পিআর বাস্তবায়ন করতে হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে হবে, তারপর সংবিধান পরিবর্তন করে এটি বাস্তবায়ন করতে হবে। তবে গত ৫৫ বছরে দেশের মানুষ বুঝে গেছেন কোন পদ্ধতিতে ভোট হতে হয়। তাই কোনো বাহানা না করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মণ্ডপ সাজানোর প্রস্তুতি চলছে জোরে সোরে। দিনরাত ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের প্রতিমা শিল্পী আর সাজসজ্জার কারিগররা। রং তুলির আঁচড়ে প্রতিমাকে মূর্ত করে তোলা হচ্ছে। তবে উপযুক্ত পারিশ্রমিক আর শ্রমিক সংকটে হতাশ কারিগররা। গগন পণ্ডিতের ক্যামেরায় ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য ও ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে প্রতিটি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। পুজোর দিন যতই ঘনিয়ে আসছে ততই নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। নিপুণ হাতের ছোঁয়ায় দেবীকে বিভিন্ন আঙ্গিকে সাজাতে ব্যস্ত শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার প্রতিটি পূজা মণ্ডপ সাজানো হচ্ছে ভিন্ন ভিন্ন সাজে। সাজসজ্জা, তোরণ ও মঞ্চ তৈরির শ্রমিক সহ পূজারীদের দম ফেলার সময় নেই। তবে উপযুক্ত পারিশ্রমিক আর শ্রমিক সংকটে হতাশ কারিগররা। আবার প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও ক্রেতারা প্রতিমার দাম বাড়াচ্ছেন না। এতে প্রতিমা তৈরির টাকায় সারা বছর সংসার চালানো কঠিন হয়ে পড়ে। পূজা কাছে আইছে, এখন যে এতদিন ধরে কাজ করতেছে এটা সফলতার সামনে। এখন যদি রাতের দিনে কাজ না করি তাহলে মালগুলি ডেলিভারি হবে না। পারিশ্রমিক হিসাবে ওরকম সঠিক মূল্যায়নটা হইতেছে না। বেশি মজুরি চাওয়ার কারণে আমরা লোকজন সঠিকভাবে নিয়োগ দিতে পারিও না, আর কাজ কামে আমাদের অনেক ব্যাঘাত ঘটে। সব কিছু দ্বিগুণ দাম, রং দাম, মানে চুল টুল সব কোনো কিছুরই মানে কম নাই, মানে মূর্তির দাম আমাদের বাড়ে নেই। পরিশ্রমের তুলনায় আমরা ওইরকম পারিশ্রমিক পাই না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা কমিটি স্ব এলাকায় সার্বক্ষণিক নিয়োজিত রাখবে স্বেচ্ছাসেবক দল। নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রতিমা স্থাপন থেকে বিসর্জন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপন সম্পন্ন হবে এমন আশা পূজা উদযাপন পরিষদের। আমরা জেলা প্রশাসনের সাথে সভা করেছি। সেনাবাহিনী, জেলা পুলিশ সুপার মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন। ইতিমধ্যে প্রত্যেক পূজা মণ্ডপেই তারা সাদা পোশাকের নজরদারি রাখছেন। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আছে। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সেখানে নিরাপত্তা কমিটি গঠন করেছি, সো দ্যাট সেখানে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। জেলায় এবার ৭৮১টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন উৎসবে রূপ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার পূজা হবে আরও বেশি উৎসব মুখর। সকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। পূজার সার্বিক নিরাপত্তা এবং প্রস্তুতি ঘুরে দেখেছেন তিনি, কথা বলেন আয়োজকদের সঙ্গেও। জানান, সারা দেশে ৩৩,০০০ পূজা মণ্ডপের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি। এবছর প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি ৭ জন করে ভলান্টিয়ার নিয়োগ দেবে। আনসার সদস্য থাকবেন ৮ জন করে। এইবার তাদের আয়োজন খুবই ভালো, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবং ডিসি মহোদয় আমাদের বলল, টোটাল এই পূজা প্রতিটা মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এই পূজা যেন ভালোভাবে মানে উদযাপন করতে পারে এবং এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু পবিত্রতাও একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসবিএল থেকে 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিভিন্ন দেশে অর্থ পাচারের এজেন্ট হিসেবে কাজ করা 2 জন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেয়া এই আসামিরা হচ্ছে আরামিড থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এজিএম আব্দুল আজিজ এবং আরামিড পিএলসির এজিএম উৎপল পাল। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে গত 18 সেপ্টেম্বর আদালতে তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে গত 20 সেপ্টেম্বর রাতে কর্ণফুলী থানাধীন চরলক্ষা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে 23 বস্তা নথি উদ্ধার করা হয়। সাইফুজ্জামান চৌধুরীর নামে বেনামে আরও 5 দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় তার সম্পদের তথ্য উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন বিশেষ টাস্ক ফোর্স। এ সকল দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্সের কাগজ, বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গিয়েছে। 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত বছরের চেয়ে এবার ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে 1.5 গুণ, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ। চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে রবিবার। অথচ এ নিয়ে এখনও গাছাড়া ভাব স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, হাসপাতাল সহ সংশ্লিষ্টদের। মশা নিধনে মাঝে মধ্যে ওষুধ ছিটানো দেখলেও এর কার্যকারিতা দেখছেন না নগরবাসী। আর সাবেক ওয়ার্ড কাউন্সিলরদের মতে কারো কোনো জবাবদিহিতা না থাকায় এই অবস্থা। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর। ক্রমান্বয়ে বাড়ছেই ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে চলতি বছরের 21 সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু প্রায় 1.5 গুণ বেড়েছে, আর আক্রান্ত বেড়েছে প্রায় দ্বিগুণ। 2024 সালের 1 জানুয়ারি থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত 8 মাস 21 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেখানে মৃত্যু ছিল 125, সেখানে এবছর একই সময়ে এই সংখ্যা 179। অন্যদিকে এ সময় গত বছর যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল 23,108 জন, সেখানে চলতি বছর ভর্তি ছিল 41,831 জন, যা গত বছরের দ্বিগুণের কাছাকাছি। ডেঙ্গু হওয়ার পরে প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করে, মাথা ব্যথার সাথে শরীর ব্যথা করে। একটু বেশি রোগী আর দুর্বল, আবার পেটের সমস্যাও দেখা দিতেছে বেশি রোগী। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে জানান, জনসচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রুগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে, একটা বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। আর মুগদা হাসপাতালের উপপরিচালকও মৃত্যুহার বাড়ার পেছনে জনসাধারণের অবহেলাকেই দুষছেন। ডেঙ্গুর বেলায় দেখা যায় যে 2-3 দিন জ্বর থাকলে তারপরে জ্বরটা কমে যায়, আর রোগীরা হয়তো ভাবছে যে তিনি সুস্থতার দিকে চলে গেছেন। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। যখন জ্বর কমবে তখন দেখা যাবে যে সে ডেঙ্গু থেকে সুস্থ হচ্ছে না, তার শারীরিক দুর্বলতা এবং অন্যান্য যে লক্ষণগুলো এগুলো থেকে যাচ্ছে এবং তার শরীরের ভিতরে নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। এদিকে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ধলপুর এলাকায় গিয়ে দেখা যায় নানা অব্যবস্থাপনায় গড়ে উঠছে নতুন নতুন ভবন। অপরিচ্ছন্নভাবেই পড়ে আছে ময়লার স্তূপ। এলাকাবাসী বলছেন, মশক নিধন কর্মসূচি থাকলেও কমছে না মশার উৎপাত। যেমন মন্ত্রী পাড়া কোন আপনি ভালো ভালো এলাকায় যে মেডিসিনগুলো দেয় মেডিসিনগুলো ভালো, কিন্তু এইসব এলাকায় যে মেডিসিনগুলো দেয় মেডিসিনগুলো ভালো হয় না। মানে মশা মরে না এসব ওষুধে, যে ওষুধ দেয়। এলাকার সাবেক কাউন্সিলর বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পাড়া মহল্লার অসঙ্গতি দেখার কেউ নেই। এটা তো নিয়ন্ত্রণ করার কেউ নেই। যেমন আগে আমরা কাউন্সিলর ছিলাম, আমাদের আন্ডারে মনে করেন 8 জন লোক থাকতো। ওই 8 জন লোক দিয়ে সকালে ফকিং করাইতাম, বিকালেও মনে করেন ওষুধ মারাইতাম। কোন এলাকায়, কোন গল্লিতে, কোন বাড়িতে, কোন হেনে কিভাবে মারাইতে হইব ওইটা আমরা করতাম। এলাকায় আমগো পরিচিত ছিল। আমগো বাদ করে দেওয়ার পরে থেকে এটা তো এখন ওই ধরনের মনে করেন তদারকি করা হয় না। পরিসংখ্যান বলছে, এবার রাজধানীর চেয়ে রাজধানীর বাইরে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
থেমে থেমে বৃষ্টি এবং মশক নিধন কার্যক্রম না থাকায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে 83%, আর আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়েছে 43%। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এ অবস্থার পরিবর্তন না হলে আগামী কয়েক সপ্তাহ বাড়তে পারে বেশ কয়েক গুণ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে রূপগঞ্জে চনপাড়া ডেমরা সেতুতে গত 1 যুগেরও বেশি সময় ধরে সংস্কার না করে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ সেতুর সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, রাজধানীর সঙ্গে একমাত্র যোগাযোগের মাধ্যম এই সেতুটির ভেঙেছে পিলার, রেলিং খুলে তৈরি হয়েছে মরণ ফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ চলাচল করলেও প্রশাসনের নেই কোনো ভ্রুক্ষেপ। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর নির্মাণ করা হয় চনপাড়া ডেমরা সেতু। তবে সংস্কারের অভাবে ১৩ বছর আগেই সেতুটি চলাচলে অনুপযোগী হলেও ঝুঁকিপূর্ণ সেতু লেখা ঝুলিয়ে রেখে দায় সেরেছেন প্রশাসন। স্থানীয়রা জানান, বালুবাহী বালখেটের ধাক্কায় সেতুর ভেঙেছে পিলার। যে কোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা। গাউসিয়ার দিকে ধরে এই এলাকা কাঞ্চন, তারপর রূপগঞ্জ, ম্যাক্সিমাম মানুষ এই এলাকা এই রুটটা দিয়ে চলাচল করে। কারণ গাড়ি নিয়ে আসার সময় চিন্তিত সম্ভাবনা আছে, ফার্স্টে মাঝখানে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বহুবার বলার সত্ত্বেও সরকার আমাদের এটা গুরুত্ব দিচ্ছে না। আমরা গাড়ি দিয়ে আমরা এইখান থেকে গেলে আমাদের খুবই সমস্যা, আর এই বৃষ্টি খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ওই পাশে সব স্কুল কলেজ সবকিছু ওই পাশে, এখানে এরকম স্কুল কলেজ নেই। স্টুডেন্ট আসা যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ, ছোট বাচ্চারা বড়রা সবাই এখানে আসে। কোনো জীবন যাওয়ার আগে যে ব্রিজটাকে ঠিক করে আমরা প্রত্যেকে নিরাপত্তাভাবে এখানে চলাফেরা করতে পারি। ব্রিজটা ঠিক করা হোক, এই ব্রিজটা দিয়ে যাইতে আমাদের অনেক ভয় করে। আমাদের একটাই পথ, যেই পথ নরসিংদী বাইপাস রোডে যখন জ্যাম হয় তখন আমাদের এই রোডটা কত গুরুত্বপূর্ণ, তখন এই গাড়ি সম্পূর্ণ এই বাইপাস এই রোডে ঢাকা যাতায়াত করে বিভিন্ন জায়গায়। সেতুটি সংস্কারে উচ্চ মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়েছেন এ কর্মকর্তা। এই ব্রিজটা আমরা সংস্কারের জন্য আমাদের এলজিডির মাধ্যমে, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা আমাদের আগারগাঁও হেড অফিসে পাঠিয়েছি এটা, এবং আমরা সার্বক্ষণিকের যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। আমরা পরবর্তী কোনো ইনস্ট্রাকশন যখন আমরা পাবো উপর থেকে তখন আমরা এর ব্যবস্থা নেব। দ্রুত নতুন সেতু নির্মাণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন। আরও বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তারা নিজেরাই ধোঁয়াশে রয়েছেন। তারা একদিকে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ করছেন, অন্যদিকে ঐকমত্য কমিশনে দেন দরবারের পাশাপাশি পিআর পদ্ধতিতে ভোট চাইছেন। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের পরে তো আসার কোনো প্রশ্নই আসে না, তিনি আসবেন, তিনি নিজেই নির্বাচন করবেন ইনশাআল্লাহ। পিআর পদ্ধতি যারা এই নতুন কনসেপ্টটি বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছেন, এটা ইম্পসিবল, এটা ইমপ্র্যাকটিক্যাল, কোনোভাবেই বাংলাদেশের ক্ষেত্রে সেটা যায় না। এবং তারা নিজেরা যারা এটি নিয়ে কথা বলছেন তাদের নিজেরও কোনো সুস্পষ্ট ধারণা এখন পর্যন্ত নেই বা জনগণকে দিতে তারা ব্যর্থ হয়েছেন বা জনগণকে দিতে পারছেন না। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপির সম্মেলন হয়েছে। এর উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, ইসলামী দলগুলো মিটিং মিছিলের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে, তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে মাদারীপুরে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় তিনি বলেন, যারা পিআর চাচ্ছে তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।
চাঁদপুরের কচুয়া গৌরীপুর আঞ্চলিক সড়কের বিশ্ব রোড এলাকায় অবৈধ 2 শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল চৌধুরী। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মণ্ডপগুলোতে উপহার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজন। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বদলকে মারধরের প্রতিবাদে ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে রংপুরে। দুপুরে সচেতন সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা হয়েছে সাভারে। সূর্যের হাসি ক্লিনিক মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আশরাফ কাদের। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে। বেসরকারি সংগঠনের উদ্যোগে মথুয়াপুর গ্রামের 30টি পরিবারের মাঝে এসব গবাদি পশু বিতরণ করা হয়। পাবনার সাথিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের 16 বছর ধরে বন্ধ 3টি ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে কলেজ ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে কর্মসূচি পালন করেন তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। ফিলিস্তিনকে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতিতে বাংলাদেশের স্বাগত। রাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি। রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদল সহ 4 প্যানেলের। চাকসুর প্রাথমিক তালিকা প্রকাশ। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। ব্যস্ত প্রতিমা শিল্পীরা, কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। পুজো হবে উৎসব মুখর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।